সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে এসপি ক্লাস স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বিষয়টি নিয়ে। আমরা একটি ডেমো সাজেশন নিয়ে এসেছি তোমাদের প্রস্তুতির জন্য। সেটি নিয়ে আমরা আলোচনা করব। যে পরীক্ষার তারিখ হচ্ছে আগামীকাল, মানে 6 তারিখ। এখানে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন আছে এখানে, জার্নাল কিভাবে লিখবে? যে কোনো দুইটি বিষয়ে জার্নাল লিখো। জার্নাল লেখার নিয়ম: জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে আমরা সংবাদ পড়ি। সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করি। এবং 3 নাম্বার হচ্ছে নোট বইয়ে তারিখ এবং তার সম্পর্কে মতামত রেকর্ড করি। তাহলে জার্নাল লেখার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়তে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে সংবাদটি সম্পর্কে তোমার নিজের মতামত তৈরি করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে নোট বইয়ে তারিখ এবং তার সম্পর্কে মতামত লিখবে বা রেকর্ড করবে। এখন আমরা দেখব দুইটি বিষয়ে জার্নাল তৈরি করব, কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে। জার্নাল 1, তারিখ হচ্ছে তুমি যে কোনো তারিখ দিতে পারো। সংবাদ মাধ্যমের নাম হচ্ছে ঢাকা পেস্ট। সংবাদের শিরোনাম হচ্ছে প্রচণ্ড তাপদাহ বাড়তে শুরু করেছে, এই নামে একটি সংবাদ শিরোনাম। সংবাদের বিষয় হচ্ছে ঢাকা ও টাঙ্গাইলে প্রচণ্ড তাপদাহ বাড়ছে। এবং তোমার মতামত অ্যাড করতে হবে। এখানে লিখবে আমার মতামত, এই সংবাদটি হচ্ছে প্রকৃত সত্য। সংবাদটি যদি প্রকৃত সত্য হয় সত্য লিখবা, যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখবা। কারণ এই সংবাদটি যে প্রকৃত সত্য সেই সম্পর্কে একটি কারণ হচ্ছে ঢাকা ও টাঙ্গাইলে প্রচণ্ড তাপদাহ বাড়তে শুরু করেছে। তাহলে আমাদেরকে এইভাবে জার্নালটা কি করতে হবে, লিখতে হবে। আমরা এবার আরও একটি জার্নাল দেখি। তারিখ দিবা, সংবাদ মাধ্যমের নাম দৈনিক কালের কণ্ঠ, বা এখানে লিখতে পারো প্রথম আলো, যে কোনো একটি সংবাদ মাধ্যমের নাম লিখলেই হবে। সংবাদের শিরোনাম হচ্ছে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের 500টি বিমান কিনবে সরকার। আর সংবাদের বিষয় হচ্ছে সরকার বাংলাদেশে এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কিনবে। আর আমার মতামত মানে তোমার মতামত হচ্ছে এই সংবাদটি মিথ্যা। যদি সত্যি হতো তাহলে এখানে অবশ্যই কি সত্যি হতো। যেহেতু এই সংবাদটি মিথ্যা, এই কারণে এখানে লেখা হয়েছে এই সংবাদটি মিথ্যা, কারণ সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কেনার এত অর্থ নেই। ঠিক আছে, তাহলে এটি জনগণকে কি বিভ্রান্তিমূলক একটি সংবাদ বিদায়। এখানে তোমার মতামত কি লিখেছ? সংবাদটি মিথ্যা। এই সংবাদটি মিথ্যা হওয়ার পেছনে কারণটা হচ্ছে এটি। এভাবে আমাদেরকে কি জার্নাল লিখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো? একটি তথ্য প্রভাবিত হতে পারে। উত্তর: একটি সংবাদ বা তথ্য বিভিন্ন কারণে কি হতে পারে, প্রভাবিত হতে পারে। যেমন নিরপেক্ষতার অভাবে, পক্ষপাতে, তারপর হচ্ছে মালিকানার প্রভাবে, ভুল তথ্যের প্রচার। তাহলে আমরা প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে এখানে বলছে নিরপেক্ষতার অভাব। নিরপেক্ষতার অভাবের কারণে অনেক সময় কি হয়, সংবাদের বিভিন্ন তথ্যের কারণে আমরা কি হয়, প্রভাবিত হয়। যেমন নিরপেক্ষতার অভাব বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো সংবাদ বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকা খুবই জরুরি। নিরপেক্ষতা না থাকলে যে কোনো তথ্য বা সংবাদ কি হতে পারে না, প্রভাবিত হতে পারে। নিরপেক্ষতা যদি না থাকে তাহলে যে কোনো তথ্য বা সংবাদ কি হতে পারে, প্রভাবিত হতে পারে। 2 নাম্বার হচ্ছে পক্ষপাত। সংবাদ প্রদানকারী পক্ষপাতের কারণে সংবাদ বা তথ্য প্রভাবিত হয়। যেমন একজন সাংবাদিক কোনো রাজনৈতিক দলের সাথে যদি যুক্ত থাকে তাহলে সে শুধু তাদেরই সংবাদ কি করে, প্রচার করে। এটি একটি পক্ষপাতমূলক কি সংবাদ প্রচার। এরপর হচ্ছে মালিকানার প্রভাব। মালিকানার প্রভাব মানে আমাদের বোঝাচ্ছে এখানে সংবাদ মাধ্যমের মালিকানা যদি বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের হয় তাহলে সংবাদ বা তথ্য কি হয়, প্রভাবিত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ভুল তথ্যের প্রচার। অনেক সময় ভুল তথ্যের প্রচার করার মাধ্যমে সংবাদ বা তথ্য কি হয়, প্রভাবিত হয়। এটির উদাহরণ আমরা উপরে জার্নাল 2 দেখতে পাচ্ছি। যেমন দেখো এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কিনবে কে, সরকার। এটি একটি মিথ্যা সংবাদ, কারণ সরকার বাংলাদেশের জন্য যে এয়ারলাইন্সের 500টি বিমান কিনবে সেই বিমান কেনার অর্থ সরকারের কাছে নেই। তাহলে এটি কিসের মধ্যে পড়ছে, ভুল তথ্যের প্রচারের মধ্যে পড়ছে। এরপরে প্রশ্ন হচ্ছে সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করতে পারো? তাহলে এখন আমরা জানবো সাইবার অপরাধটা কি। সাইবার ক্রাইম হচ্ছে
একটি বিস্তৃত অপরাধমূলক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে যা ডিজিটাল ডিভাইস অথবা নেটওয়ার্ক ব্যবহার করে সম্পাদিত হয়ে থাকে। সম্পাদিত মানে হয়ে থাকে। এই অপরাধগুলির মধ্যে এই সাইবার অপরাধগুলির মধ্যে কি কি পড়তে পারে? পড়তে পারে হচ্ছে প্রতারণা, পরিচয় চুরি, ডেটা লঙ্ঘন, কম্পিউটার ভাইরাস, স্ক্যাম এবং অন্যান্য দূষিত কাজে প্রসারিত করার জন্য প্রযুক্তির ব্যবহার যদি জড়িত থাকে তাহলে সেটি হবে কি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। এর পরের প্রশ্ন হচ্ছে সাইবার অপরাধ থেকে তুমি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি কি পথ তুমি কি করবে, অবলম্বন করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে হলে যে পথ আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে বা অবলম্বন করতে হবে। সেটির 1 নাম্বার হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। বিভিন্ন সাইটে আপনার পাসওয়ার্ডগুলি পুনরাবৃত্তি করবেন না, মানে বিভিন্ন সাইটে বিভিন্ন অ্যাকাউন্টে সেম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড বারবার না দেওয়া। এবং আপনার পাসওয়ার্ডগুলি কি করবে, নিয়মিত পরিবর্তন করতে হবে। তাহলে আমরা সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে পারবো। এবং পাসওয়ার্ডগুলিকে একটু জটিল আকারে লিখতে হবে, মানে কঠিন ভাষায় লিখতে হবে। এর অর্থ কমপক্ষে 10টি অক্ষর সংখ্যা এবং প্রতীকগুলির সংমিশ্রণটি ব্যবহার করতে হবে। শক্তিশালী একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য 10 অক্ষরের পাশাপাশি এই যে আমরা বিভিন্ন কিবোর্ডে আমরা বিভিন্ন প্রতীক দেখি, যেমন এরকম বা এইরকম প্রতীকগুলো তোমাকে কি করতে হবে, সংখ্যার পাশাপাশি এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে যাতে করে পাসওয়ার্ডটা শক্তিশালী হয়। ঠিক আছে। এরপর হচ্ছে সফটওয়্যারটি আপডেট করবা। যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলো কি সবসময় কি করতে হবে, আপডেট করতে হবে। 3 নাম্বার হচ্ছে সামাজিক মিডিয়া সেটিংস পরিচালনা করা। 4 নাম্বার হচ্ছে বাড়ির নেটওয়ার্ককে শক্তিশালী করা। যেমন আমরা প্রায় সময় ওয়াইফাই ইউজ করে থাকি বা এমবি ইউজ করে থাকি, এগুলোকে কি করতে হবে, নেটওয়ার্কগুলিকে শক্তিশালী সিকিউর করতে হবে যাতে করে হ্যাকাররা হ্যাক করতে না পারে। 5 নাম্বার হচ্ছে পরিচয় চুরির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করব। 6 নাম্বার হচ্ছে আমরা যদি সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকি তবে কি করতে হবে তা এখন আমরা জেনে নিব। যদি তোমাদেরকে প্রশ্নে আসে সাইবার ক্রাইম অপরাধ থেকে, সাইবার ক্রাইম থেকে নিজেকে তুমি বাঁচিয়ে রাখবে, তাহলে এই রকম আনসারগুলো যদি তুমি দাও তাহলে অবশ্যই তোমার ভালো একটা মার্কস আসবে। এরপরের ডেমো সাজেশন হচ্ছে সাইবার অপরাধ কিভাবে তোমার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। ঠিক আছে। ব্যক্তিগত জীবনে তোমার কিভাবে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইমটা প্রভাবিত করে। অত্যাধুনিক তথ্য প্রযুক্তির বিকাশ মানুষের জীবন ব্যবস্থাকে সহজ এবং অনেকটাই স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির নতুনত্ব আবিষ্কার অনেক কিছুকেই করেছে কি সহজলভ্য। তেমনইভাবে প্রযুক্তির কিছু ইতিবাচক প্রভাবের পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাবও কি রয়েছে। বিশেষ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানির ঘটনাও বেড়ে চলেছে কয়েকগুণ। মূলত ইন্টারনেটের সাইবার পরিসরকে ব্যবহার করার মাধ্যমে সাইবার অপরাধের বিভিন্ন দিক রয়েছে। সাইবার অপরাধের মধ্যে রয়েছে তথ্য চুরি করা, তথ্য বিকৃত করা, প্রতারণা করা, ব্ল্যাকমেইল করা, অর্থ চুরি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নেটে বিভিন্ন খবর প্রচার করা, এক ধর্মের বিরুদ্ধে আরেক ধর্ম প্রচার, এগুলাও কি তোমার সাইবার অপরাধের মধ্যে পড়ে। তারপর হচ্ছে রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার করা, মুক্তিযুদ্ধের কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধের চেতনা, দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা, মানে দেশের বিরুদ্ধে কথা বলা, এগুলো এক ধরনের কি সাইবার অপরাধের মধ্যে পড়ে যেটা তোমার ব্যক্তিগত জীবনে সহজে প্রভাব ফেলতে পারে। এছাড়াও আরও কি রয়েছে, এছাড়াও রয়েছে সোশ্যাল হ্যারাসমেন্ট শিকার হয় নারী এবং শিশুরা। নারী এবং শিশুরা সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার হয় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইমেল ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তির পর্নোগ্রাফি কন্টেন্ট প্রচার বা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া, ছবি বিকৃত করে দেওয়া, মানসিক হয়রানি করা, যৌন হয়রানি, সম্মানহানির মতো এই ধরনের কাজগুলো কি নারী এবং শিশুদেরকে নিয়ে বেশিরভাগ হয়, যেগুলোকে বলা হয় সোশ্যাল হ্যারাসমেন্ট। এগুলাও কি তোমার সাইবার অপরাধের মধ্যে পড়ে। ঠিক আছে। এই সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেক নারী কি করে, অনেক নারীরা আত্মহত্যার মতো ভয়াবহ পথও বেছে নিয়েছেন। এরকম অহরহ ঘটনা কি আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে ঘটছে। এগুলো এক একটা কিসের মধ্যে পড়ে, সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, যেটা তোমার ব্যক্তিগত জীবনে কি করে প্রভাব ফেলে। এরপর আমরা দেখব পারিবারিক জীবনে প্রভাব। এই সাইবার অপরাধটা পারিবারিক জীবনে কিভাবে প্রভাব
ফেলে সেটা আমরা দেখব এখন। বর্তমান আধুনিক সমাজে অনেকেরই হয়রানি বা প্রতারণার মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে নারীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন সাইবার বুলিংয়ে। এর পাশাপাশি পুরুষেরাও পারিবারিক ও সামাজিকভাবে সম্মানহানি সহ আর্থিক প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। সাইবার অপরাধের শিকার হলে পারিবারিকভাবে অনেক বেশি হেয় হতে হয়, মানে পারিবারিকভাবে পরিবারের সদস্যরা খুব বেশি কি করে, হেয় করে, মানে ছোট করে, পরিবারের সদস্যরা ছোট চোখে দেখে, যেটা তোমার পারিবারিক জীবনে কি করে, প্রভাব ফেলে। এরপর আমরা দেখব এতক্ষণ যে কাজগুলো দেখেছি এগুলো একক কাজ, এখন আমরা দেখব দলগত কাজের, যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে কিভাবে আনসার করবে। দলগত কাজের প্রশ্নগুলো কীরকম হতে পারে? হতে পারে দলগতভাবে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করো। এই প্রশ্নের উত্তর হতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার্থে তারা কী কী বিষয়ে নজর দেয়। মানে তুমি তোমার ব্যক্তিগত তথ্য যে শেয়ার করলে ওই ব্যক্তিগত তথ্য যে গোপন থাকবে সেটি রক্ষা করার জন্য, গোপনীয়তা রক্ষার জন্য তারা কোন কোন স্টেপগুলো নিয়েছে সেটি বিষয়ে কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে ব্যবহারকারী হিসেবে নিজের দিক থেকেও কিছু বিষয় কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবার আমরা দেখব সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা, মানে নিরাপদভাবে সোশ্যাল মিডিয়া আমরা কীভাবে ব্যবহার করতে পারি। 1 নাম্বার হচ্ছে পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন বা আপডেট। 2 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা বা প্রাইভেসি সেটিংস সংক্রান্ত। 3 নাম্বার হচ্ছে বন্ধুত্বের আহ্বান, যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এটা অ্যাকসেপ্ট করার সময় তোমাকে কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। 4 নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট থেকে ঘন ঘন লগ আউট করার অভ্যাস থাকা জরুরি, মানে অ্যাকাউন্টটাকে মাঝে মধ্যে কি তোমার কি লগ ইন করতে হবে, যাতে করে তোমার সোশ্যাল মিডিয়াটা কি থাকে, নিরাপদ থাকে। এরপর 5 নাম্বার হচ্ছে কম্পিউটারে লগ ইন ক্রেডেনশিয়াল সংরক্ষণ না করা। 6 নাম্বার হচ্ছে শুধুমাত্র নিরাপদ ও বৈধ অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস দেওয়া। 7 নাম্বার হচ্ছে ইমেল ওপেন করার সময় সবসময় সাবধান থাকতে হবে। 8 নাম্বার হচ্ছে আধুনিক অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে, যেটি তোমার ভাইরাসের বিরুদ্ধে কি করবে, কাজ করবে। এরপরে ডেমো প্রশ্ন হচ্ছে, ডেমো অ্যাসাইনমেন্ট বা সাজেশন হচ্ছে, এটিও দলগত কাজ। সাইবার ক্রাইম নিয়ে দলগতভাবে একটি নাটক লিখো বা করো, এরকম প্রশ্নও আসতে পারে তোমাদের। তাহলে যদি এরকম নাটিকার মতো যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখবা? তাহলে দলের নাম হচ্ছে, তোমাদের বিভিন্ন দলের নাম আছে, যেমন এখানে লিখলাম আমি শাপলা। নাটিকার গল্প 4 বন্ধু সিয়াম, রাসেল, রিয়াজ, হাসিব। তোমরা যদি মেয়ে বন্ধু হও তাহলে মেয়ে বন্ধুর নাম লিখবা। একই স্কুলে তারা কি করে, পড়াশোনা করে। তারা সবাই 9ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তাদের মধ্যে থেকে সিয়াম হঠাৎ স্কুলে আসা কি করে দিল, বন্ধ করে দিল। খোঁজখবর নিয়ে জানা যায় সিয়াম সাইবার ক্রাইমের শিকার হয়েছে। পরে অবশ্য জানা যায় তারও এক বন্ধু এই ঘটনাটি কি করেছে, ঘটিয়েছে। তাহলে নাটিকার চরিত্র সিয়াম স্কুল ছাত্র, রাসেলও স্কুলের ছাত্র, রিয়াজও স্কুলের ছাত্র, হাসিবও স্কুলের ছাত্র, সুহেল হচ্ছে স্কুল শিক্ষক। এখন দৃশ্যকে আমরা দেখতে পাচ্ছি 4 বন্ধু সিয়াম, রাসেল ও হাসিব স্কুলে প্রবেশ। সিয়াম বলছে স্কুলে আজকে রিয়াজের দেখা নেই। রাসেল বলল হ্যাঁ, ও তো 1 সপ্তাহ যাবৎ কি আসছে না, স্কুলে আসছে না। হাসিব বলছে চলো আজকে স্কুল শেষ করে ওর বাড়ি যাই। সিয়াম বলল ঠিক আছে। সুহেল হচ্ছে স্কুল শিক্ষক, তিনি স্কুল টিচার। তিনি প্রশ্ন করলেন আজকেও ক্লাসে রিয়াজ নেই, ওর কি হয়েছে কেউ কি জানো? তা হাসিব বলল আমরা কেউ জানি না স্যার, তবে স্কুল শেষ করে আমরা সবাই ওর বাড়িতে যাব। স্কুল শিক্ষক বললেন ঠিক আছে, হাসিব রিয়াজের খোঁজ নিয়ে আমাকে জানাইও। এরপর আমরা দৃশ্য 2 দেখব। স্কুল ছুটির পর হাসিব বলল চল সিয়াম আমরা সবাই রিয়াজের বাড়ি যাই। সিয়াম বলল ঠিক আছে। এবং 30 মিনিট পর তারা সবাই কোথায় গেল, রিয়াজের বাড়ি গেল। হাসিব বলল কি খবর রিয়াজ, তুই স্কুলে যাস না কেন? রিয়াজ বলল আমি কিভাবে আর স্কুল যাব, আমার তো সব শেষ। কেন, কি হয়েছে? রিয়াজ বলছে কে যেন ফেসবুকে আমার ছবি পোস্ট দিয়ে লিখেছে আমি নাকি একটা চোর। তাহলে এটি একটি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, ঠিক আছে। সাইবার বুলিংয়ের শিকার রিয়াজ, এই পোস্টটার মাধ্যমে রিয়াজ সাইবার বুলিংয়ের শিকার হলো। হাসিব বলল বলিস কি, এটা তো একটা সাইবার ক্রাইম। রিয়াজ সাইবার ক্রাইম মানে? সিয়াম বলল সাইবার ক্রাইম মানে হলো কারো ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপারে মিথ্যাচার করা, মানে মিথ্যা প্রচার করা। তার মানে রিয়াজ সাইবার ক্রাইমের শিকার হয়েছে। তখন হাসিব বলল রিয়াজকে তুই একটা কি কর, থানায় জিডি কর। রিয়াজ বলল ঠিক আছে। তাহলে আমাদের যদি প্রশ্নে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আমাদের আগামীকালকের পরীক্ষাতে,
6 তারিখের পরীক্ষাতে যদি কোনো এরকম রিলেটেড প্রশ্ন আসে আশা করি আনসার করতে পারবে। আমরা ধাপে ধাপে প্রতিটা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের ডেমো বা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই সাথে থেকো। আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।